আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। বেশি বাড়াবাড়ি করলে এনসিপিকে নিষিদ্ধ করব, শপথ নিয়ে সরাসরি হুঁশিয়ারি দিয়ে যা বললেন তারেক রহমান। আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ গ্রহণ শেষে প্রথম সংবাদ সম্মেলনে তিনি নতুন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি একটি শক্তিশালী বার্তা দেন। সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি, কিন্তু যারা এই গণতন্ত্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, অরাজকতা ছড়াবে বা অতিরিক্ত উচ্ছৃঙ্খল আচরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কিছু নেতাকর্মী যদি বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমরা দলটিকে রাজনীতি থেকে সরাসরি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এই হুঁশিয়ারির পেছনে কারণ হিসেবে তারেক রহমান উল্লেখ করেন, নির্বাচনের পর থেকে এনসিপির কিছু নেতাকর্মীদের অসহিষ্ণু আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অতিরঞ্জিত সমালোচনা এবং কয়েকটি স্থানে ছোটখাটো বিক্ষোভের ঘটনা। তিনি বলেন, এনসিপি জুলাই অভ্যুত্থানের ফসল, আমরা তাদের সম্মান করি, কিন্তু তারা যদি নতুন সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনের আওতায় কঠোর পদক্ষেপ নিতে হবে। দল নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের আছে এবং প্রয়োজনে তা করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2025 সালের ফেব্রুয়ারিতে গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে গড়ে ওঠা এই দলটি নাহিদ ইসলামের আহ্বায়কত্বে পরিচালিত হচ্ছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল হিসেবে পরিচিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এনসিপি 6টি আসনে জয়লাভ করে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের মর্যাদা পেয়েছে। বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পরও এনসিপির এই অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। নির্বাচনের পর তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। সেখানে দুই নেতা রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিয়েছিলেন, কিন্তু গত কয়েকদিনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কয়েকটি বক্তব্য, যেমন সংবিধান সংস্কার, মন্ত্রিসভা গঠন নিয়ে সমালোচনা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি, বিএনপির অভ্যন্তরে অসন্তোষ তৈরি করেছে। দলের কয়েকজন নেতা মনে করছেন, এনসিপি কিংস পার্টি হিসেবে আচরণ করছে এবং অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রেখে সরকারকে চাপে রাখার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির পর এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এসেছে। আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, কোনো অরাজকতা বা অস্থিতিশীলতা আমাদের লক্ষ্য নয়। তবে জনগণের দাবি ও জুলাই বিপ্লবের চেতনা রক্ষায় আমরা কথা বলবো। নিষিদ্ধের হুমকি দিয়ে গণতন্ত্রকে দুর্বল করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই হুঁশিয়ারি নতুন সরকারের কঠোর অবস্থান দেখানোর প্রচেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ কামাল বলেন, তারেক রহমানের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে সরকার কোনো বিরোধী শক্তিকে ছাড় দিতে চায় না। এনসিপি যেহেতু তরুণদের মধ্যে জনপ্রিয়, তাই তাদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে, কিন্তু নিষিদ্ধ করা হলে তা বড় ধরনের বিতর্ক তৈরি করবে এবং আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এনসিপির কিছু নেতা অতিরিক্ত উচ্চাভিলাষী। তারা মনে করছে তারা ছাড়া সরকার চলবে না। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আমরা সহনশীল কিন্তু সীমা লঙ্ঘন সহ্য করব না। শপথ অনুষ্ঠানে চীন, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ সহ 13 দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ভারতের প্রতিনিধি হিসেবে লোকসভার স্পিকার ওম বিরলা যোগ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম ভাষণে বলেন, আমরা সবাইকে নিয়ে এগোবো, কিন্তু দেশের স্থিতিশীলতা আমাদের প্রথম অগ্রাধিকার। এই ঘটনার পর রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এনসিপি কি সত্যি নিষিদ্ধ হতে পারে, নাকি এটা শুধু চাপ সৃষ্টির কৌশল। আগামী দিনগুলোতে এনসিপির কর্মকাণ্ড এবং সরকারের প্রতিক্রিয়া এই প্রশ্নের উত্তর দেবে। চূড়ান্ত হচ্ছে নতুন মন্ত্রিসভা, তালিকা জানেন শুধু তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের গ্যাজেট প্রকাশের পর গত কয়েকদিনে সম্ভাব্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম নিয়ে বিভিন্ন তালিকা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এসব নিয়ে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। তবে বিএনপির সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এসব তালিকার অধিকাংশই ধারণা নির্ভর এবং বাস্তবতার সঙ্গে মিল নেই। সূত্র জানায়, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নতুন মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের স্থায়ী কমিটির অধিকাংশ নেতার সঙ্গেও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। এমনকি দু একজন সিনিয়র নেতার সঙ্গে সীমিত পরামর্শ হলেও তারাও মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত পুরোপুরি দলের চেয়ারম্যানের উপর ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছে বিএনপি।
নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী দলটি এখন পর্যন্ত 209টি আসনে জয়ী হয়েছে। 2টি আসনের ফল প্রকাশ স্থগিত রয়েছে এবং একটি আসনে নির্বাচন হয়নি। দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পথে দলটি। ফলে নতুন মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন সে বিষয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিএনপির নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব নামের তালিকা প্রকাশ হচ্ছে সেগুলোর বেশিরভাগই অনুমান ভিত্তিক। বাস্তবে শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হচ্ছেন তা একমাত্র জানেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলের নীতি নির্ধারক মহলের ভাষ্য অনুযায়ী মন্ত্রিসভা গঠন সংক্রান্ত বিষয়টি কার্যত পার্টি চেয়ারম্যানের একটি গুরুত্বপূর্ণ সিক্রেট ফাইল, যার বিষয়ে অন্য কারো জানার সুযোগ নেই। সূত্র আরো জানায়, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যের মধ্যে অধিকাংশই মন্ত্রিত্বে আগ্রহী। পতাকা উত্তোলনের পর খুলনায় আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর আগুন। প্রায় দেড় বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 3 দিনের মাথায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। এই ঘটনা জানাজানির পর ওই কার্যালয়ে ভাঙচুর করেন বিক্ষুব্ধরা। এক পর্যায়ে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যায় মহানগরীর শঙ্খ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে রোববার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে তাতে মালা পরিয়ে দেন। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানও দেন। পরে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নগর জুড়ে উত্তেজনা শুরু হলে সন্ধ্যায় কিছু ছাত্ররা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা আসবাবপত্র ভাঙচুর করেন এবং অগ্নিসংযোগ করেন। ঘটনার পরপরই শঙ্খ মার্কেট এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, বিকেলে আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, কিন্তু তালাবদ্ধ থাকায় তখন ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কার্যালয় যারা খুলেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সাতক্ষীরা 1 আসনে পুনরায় ভোট গ্রহণের দাবি বিএনপির। সাতক্ষীরা 1 আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছে তালা উপজেলা বিএনপি। সোমবার বিকালে তালা ডাকবাংলো চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট ও তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়। তিনি অভিযোগ করে বলেন, তালা উপজেলার অধিকাংশ কেন্দ্রে প্রশাসনের সহযোগিতায় 300 থেকে 500 ব্যালটে বাইরে থেকে সিল মেরে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে। তালা সদর ইউনিয়নের 43 নং মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় কেন্দ্রে বেলা 2টার দিকে ব্যালট পেপার শেষ হওয়ার ঘোষণা দিয়ে ভোটারদের কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়, যা পূর্ব পরিকল্পিত কারচুপির অংশ। তিনি আরো বলেন, দুপুরের পর ভোটারদের লাইনে দাঁড় করিয়ে রেখে ইচ্ছাকৃতভাবে ধীর গতিতে ভোট গ্রহণ করা হয়। এতে অনেক ভোটার ভোট না দিয়েই ফিরে যান। পরে আগে থেকে সিলমারা ব্যালট বাক্সে ঢোকানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক সহসভাপতি মহব্বত আলী সর্দার, সাবেক যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, জাহাঙ্গীর আলম, গাজী সুলতান আহমেদ, মির্জা আতিয়ার রহমান, সাইদুর রহমান সাইদ প্রমুখ। সুনামগঞ্জে হাতকড়া সহ আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া সহ সাজ্জাদ মিয়া নামে এক পলাতক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজন ও দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, সাজ্জাদ মিয়া একটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি দল সোমবার দুপুরে তার গ্রামের বাড়ি হোসেনপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে গ্রেফতার সাজ্জাদকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে আসার পথে তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে হাতকড়া পরিহিত অবস্থায় সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায় তারা। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।